হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। তো আশা করি তোমাদের ক্লাস খুব ভালো লাগছে এবং 1000 ম্যাথস প্র্যাকটিস ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছ। তো আজকে আমরা শুরু করব সপ্তম ক্লাস, 7th ক্লাস। ষষ্ঠ ক্লাস অবধি আমরা 100টি প্রশ্ন অলরেডি সমাধান করে ফেলেছি। তো আজকের ক্লাসে আরও আমরা 20টি প্রশ্ন সমাধান করব। রেগুলার তোমরা এই ক্লাস ফলো করো। আশা করব এই 1000 ম্যাথ প্র্যাকটিস করার পরে তোমরা শুধুমাত্র কোশ্চেনের সলিউশন নয়, কোশ্চেনের প্যাটার্নও বুঝতে পারবে। তো চলে আসি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে। কোশ্চেন নাম্বার 101-এ কী বলা হয়েছে? বুলু এবং তথাগত একটি কাজ আলাদা আলাদাভাবে যথাক্রমে 20 দিন এবং 30 দিনে করতে পারে। 7 দিন একসাথে কাজ করার পরে তারা দুজনেই কাজ ছেড়ে চলে যায়। খুব ভালো কথা। তাহলে বুলু দেখতে পাচ্ছি কাজটি করছে কত দিনে? না 20 দিনে। তথাগত করছে কত দিনে? 30 দিনে। তাহলে আমরা জানি যে ইন্ডিভিজুয়াল ডের এলসিএম করলে আমি কী পেয়ে যাবো? টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। আর 20-30 এলসিএম কত? না 20-30 এলসিএম হচ্ছে 60। তখন টোটাল ওয়ার্ক হয়ে গেল কত? 60। তাহলে বুলুর এফিসিয়েন্সি কত হলো? না 60/20, দ্যাট ইজ 3। তথাগতের এফিসিয়েন্সি 60/30, দ্যাট ইজ 2। ওকে, এবার দেখো এরা কদিন কাজ করেছে? না 7 দিন কাজ করেছে। 3 + 2 5 ইউনিট কাজ হচ্ছে একদিনে। 5 ইউনিট কাজ করছে কত দিনে? না একদিনে, 1 ডে। তাহলে তারা 7 দিন কাজ করেছে। তাহলে 7 দিনে কত ইউনিট কাজ করবে? না 35 ইউনিট। তাহলে 35 ইউনিট ওয়ার্ক অলরেডি হয়ে গেছে। 60 ইউনিট ওয়ার্ক করতে হবে, কিন্তু 7 দিন কাজ করার পর এটা কী হয়ে গেছে? কাজ ছেড়ে চলে গেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে? না রিমেনিং ওয়ার্ক পড়ে আছে 60 - 35, দ্যাট ইজ 25। 25 কী করে পেলাম? না 60 - 35 করে। ওকে, এবার এই 25 ইউনিট ওয়ার্ক তারপর দেখতে পাই তাতাই এসে বাকি কাজ একা 10 দিনে শেষ করে, তাই তো? তাহলে তাতাই এই 25 ইউনিট ওয়ার্ক করছে কত দিনে? না 10 দিনে, 10 ডেজ। বলা হয়েছে কি তাতাই একা কাজটি শেষ করতে কতদিন সময় নেবে, মানে তাতাই যদি 60 ইউনিট কাজ করে তাহলে কত সময় নেবে? তাহলে 25 ইউনিট করছে 10 দিনে, তার মানে 10/25 × 60 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। কাটাকুটি হচ্ছে দেখতে পাচ্ছি, 5 দিয়ে 5 এখানে, এখানে 2, এখানে হচ্ছে 12। তার মানে 12 দুগুণে 24 দিনে পুরো কাজটি তাতাই একা শেষ করে ফেলতে পারবে। অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। 102 নম্বর প্রশ্নে একটি স্টার মার্কস দিয়ে রাখো। বলেছে বহুপদী রাশি √5 ঘাত কত? ঠিক আছে, আর এটা যদি ইংলিশ ট্রান্সলেশন করি সেটা অনেকটা এরকম হয়। সেটি কীরকম হবে? না দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল √5। তাহলে এই বহুপদী রাশির ঘাত কত? ঘাতকে ইংলিশে বলে থাকে ডিগ্রি। আর বহুপদী রাশি বলতে এখানে আমার কী বোঝানো হয়েছে? না পলিনোমিয়াল। এর ইংলিশ হচ্ছে পলিনোমিয়াল। তাহলে বহুপদী রাশি √5 বা পলিনোমিয়াল √5, তাহলে আমরা ইংলিশে ট্রান্সলেশন করলে এই প্রশ্নটা কীরকম হবে? না দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল √5, দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল √5 আমাকে নির্ণয় করতে হবে। আর কোনো একটি পলিনোমিয়াল বা কোনো একটি বহুপদী রাশির যদি আমাকে ডিগ্রি নির্ণয় করতে হয় সেটি কীরকম হয়? পলিনোমিয়াল বলতে আমরা বুঝি এরকম, কোনো একটি বহুপদী রাশি বলতে আমরা এরকম বুঝতে পারি, কোনো একটা ইকুয়েশন যেন আমি বললাম যে x⁵ + 3x² + 7x প্লাস সাপোজ 7। তাহলে এটি একটি দেখো বহুপদী রাশি এবং এখানে কিছু কনস্ট্যান্ট টার্ম আছে দেখতে পাচ্ছি 7, এবং কিছু কী আছে? না ভেরিয়েবল টার্ম আছে। তাহলে ভেরিয়েবল কোনগুলো? যেমন x⁵ x হচ্ছে এখানে ভেরিয়েবল টার্ম এবং 7 হচ্ছে কি এখানে কনস্ট্যান্ট টার্ম। তাহলে যদি বলে যে এই বহুপদীর একটি বহুপদী রাশি বা পলিনোমিয়াল, এবার এর যদি আমার ডিগ্রি নির্ণয় করতে বলে, এর আমাকে যদি ডিগ্রি নির্ণয় করতে বলে, তাহলে এর ডিগ্রি হবে, এই বহুপদী রাশির ডিগ্রি হবে কি না যেটা এখানে কি আছে? না ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার, এই ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার, ঠিক আছে, হাইয়েস্ট পাওয়ার। তাহলে এখানে ভেরিয়েবল দেখতে পাচ্ছি এক্স আছে এবং এর সর্বোচ্চ পাওয়ার কত? 5। তাহলে আমাকে যদি x⁵ + 3x² + 7x + 7 এই পলিনোমিয়ালটির কী নির্ণয় করতে বলে? ডিগ্রি বা ঘাত নির্ণয় করতে বলে, আমি কি বলবো? এই পলিনোমিয়ালটির ডিগ্রি বা ঘাত হবে কত? 5। তাহলে ডিগ্রি বা ঘাত নির্ণয় করার জন্য আমার কী দেখতে হবে? না কোনো একটি বহুপদী রাশির ভেরিয়েবল কে আছে এবং সেই ভেরিয়েবলের কি হাইয়েস্ট পাওয়ার কে আছে, ঠিক আছে?
তাহলে কিন্তু এখানে কি কথা তুমি এক্স দেখতে পাচ্ছ, আমাকে বহুপদী রাশিটি বলা হয়েছে কি √5, তাহলে এখানে √5 তো একটি কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে তো কোনো এক্স স্কোয়ার বা x⁵ বা x⁴n কিছুই এরকম গল্প নেই। তার মানে যদি এখানে আমাকে সেরকম কল্পনা করতে হয় তাহলে আমাকে মনে রাখতে হবে যে এখানে √5 পাশে কিছু নয়, এই x⁴0 লেখা আছে। আমরা সবাই জানি যে x⁴0 মানে হচ্ছে 1, x⁴0 মানে কত 1, তাহলে √5 × 1, আমি √5কে যদি √5 × 1 লিখি তাহলে এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না, আর 1-এর জায়গায় আমি লিখতে পারি কি না x⁴0, তাহলে √5কে আমরা x⁴0 × √5ও লিখতে পারি যখন এটি একটি পলিনোমিয়াল রূপ নেবে, তাহলে পলিনোমিয়াল মানে কি, সেখানে শুধুমাত্র যে 3-4টে সংখ্যা থাকবে এরকম নয়, সেখানে একটি সংখ্যা থাকতে পারে কিন্তু তার সঙ্গে একটি ভেরিয়েবল টার্ম থাকতে হবে। কিন্তু যেহেতু এখানে ভেরিয়েবল টার্মটা এরকম ডিসগাইজ রূপে আছে, ছদ্মবেশে আছে, কীরকম ছদ্মবেশে আছে না, সে x⁴0 নিয়ে বসে আছে, আর x⁴0 মানে কত 1, তাহলে এখানে ভেরিয়েবলকে x এবং তার সর্বোচ্চ পাওয়ার কি 0, তার মানে বহুপদী রাশি বা পলিনোমিয়ালটির √5 এই যে পলিনোমিয়াল এর ঘাত বা ডিগ্রি কত হবে না, ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার কত 0, তার মানে ঘাত কত হলো 0 হয়ে গেল, অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার। তো এই টার্মটির সঙ্গে যদি পরিচিত না থাকো তোমরা পরীক্ষা হলে গিয়ে প্রশ্নের সমাধান করতে পারবে না। তাহলে তোমরা এখন আশা করি পরিচিত হয়েছো এবং এই ধরনের প্রশ্নের সমাধান তোমরা এখন খুব সহজেই করতে পারো। চলে যাই পরের প্রশ্ন। বলে যে 16 এবং 25-এর মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্য সমানুপাতি নির্ণয় করার জন্য আমায় কী করতে হবে না, আমরা মধ্য সমানুপাতি নির্ণয় করবো কী করে না, 16 আর 25-এর গুণ করে দেবো, 16 আর 25-এর গুণ করে নিয়ে তাকে কী করে দেবো, রুট করে দেবো, তার কী করে দেবো, বর্গমূল করে দেবো। তাহলে 16-র বর্গমূল করলে পাবো 4, আর 25-এর বর্গমূল করলে 5, 4 × 5 20 হবে এই প্রশ্নের সঠিক সমাধান। কী করে হলো, সবসময় মনে রাখবো 16 আর 25-এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে, তার মানে অবভিয়াসলি 16-র সঙ্গে মধ্য সমানুপাতির যা রেশিও, মধ্য সমানুপাতির সঙ্গে 25-এর তাই রেশিও, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মেশনটি। তাহলে মধ্য সমানুপাতি মানে হচ্ছে এ, এবং যেটি এখানে দুই জায়গাতেই কি সমান, মানে সেকেন্ড এবং থার্ড এই বোথ টার্ম কি সমান, সেকেন্ড সমানুপাতি এবং থার্ড সমানুপাতি কি সমান, ইকুয়াল, এবং তাই জন্যই কী হয়েছে না a² = 16 × 25 হয়েছে। তার মানে আলটিমেট আমরা এখানে কি লিখছি না a² = 16 × 25, তার মানে এর ভ্যালু কত হবে না, এর ভ্যালু হবে √16 × 25। আই থিঙ্ক ইজ ইট ক্লিয়ার গাইস। চলে যাই পরের প্রশ্নে। 2 cos 3θ = 1 হলে থিটার মান কত? তাহলে আমরা সবাই জানি যে 1 কসের কোন ভ্যালু হয়, 1 বলবে না, তা হয় না। তাহলে আমি লিখতে পারি কি যে cos 3θ, 2 cos 3θ জায়গায় আমি যদি 2কে এপারে নিয়ে চলে আসি তাহলে আমি লিখতে পারি যে cos 3θ = হচ্ছে হাফ। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। আর হাফ তো জানি কসের কার ভ্যালু না, cos 60-র ভ্যালু হচ্ছে হাফ, cos 60 ভ্যালু হাফ। তাহলে এদিকেও cos কী হয়ে যাবে, অমিট হয়ে যাবে। তার মানে 3θ = 60, তার মানে থিটার ভ্যালু কত না 20 ডিগ্রি। অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 105-এ কী বলা হয়েছে না, 110টি আম বিক্রি করে যদি 120টি আমের ক্রয় মূল্য পাওয়া যায় তাহলে লাভের শতকরা হার কত হবে? মনে রাখবো যখন আমি কোয়ান্টিটির ওপর লাভ বা লস বিচার করবো, দেখো এখানে কোনো টাকার গল্প নেই, কোয়ান্টিটি আছে, 110টি আম বিক্রি করেছি, 120টি আমের ক্রয় মূল্য আমার পকেটে এসছে। সবসময় মনে রাখবো যখন কোয়ান্টিটির ওপর আমি লাভ বা লস বিচার করব তখন যে পরিমাণ আম আমি বিক্রি করেছি সেটি হয়ে যাবে আমার কস্ট প্রাইস, আর যে পরিমাণের টাকা আমার পকেটে এসছে, 120টির টাকা আমার পকেটে এসছে, সেটি হয়ে যাবে আমার কি সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের কী হবে, ডিফারেন্সই হবে কি প্রফিট। তাহলে কটির আমের দাম আমার প্রফিট হয়েছে না, 120 - 110, 10টির দাম আমার প্রফিট হয়েছে। কতই প্রফিট, সবসময় সিপির ওপর, সিপি কত 110টির যা মূল্য, তাহলে 10/110 × 100, এটি হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, এটি হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ। আমরা জানি যে 1/11 এর মানে হচ্ছে 9×1=11 অর 9.09%। ঠিক আছে, এটি তোমাদের মুখস্থ রাখতে হবে। পার্সেন্টেজ চ্যাপ্টার যখন পড়াবো তখন তোমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন এবং ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ খুব সহজে কী করে করা যায় সব ট্রিক্স বলা হবে। ঠিক আছে, এখন জেনে রাখো যে 1/11 যদি ফ্র্যাকশন দেখি তার মানে তার ভ্যালু হচ্ছে 9.11% অথবা 9.09%। কী করে এলো না, 100/11 করে দেখো, এটাই আসবে। ঠিক আছে, তখন অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। 106, 2জন পুরুষ 3জন ছেলের একটি কাজ করতে 10 দিন লাগে, আবার 3জন পুরুষ 2জন ছেলের ওই কাজটি করতে সময় লাগে 8 দিন। এই প্রশ্নের সমাধান আগেও তোমাদের করিয়েছি, আরও একবার প্রশ্ন রিপিট হচ্ছে, তো আরেকবার তোমাদের বলে দিই। আমরা কি জানি যে ম্যান ইন্টু ডেজ = টোটাল ওয়ার্ক, বা এফিসিয়েন্সি ইন্টু ডেজ = টোটাল ওয়ার্ক, এটাও বলতে পারি, এফিসিয়েন্সি ইন্টু ডেজ = টোটাল ওয়ার্ক। তাহলে 2জন পুরুষের এফিসিয়েন্সি প্লাস 3জন বালকের এফিসিয়েন্সি ইন্টু
কত 10 টোটাল ওয়ার্ক। আর সেই কাজই করছে কারা, না 3 জন পুরুষ এবং 2 জন বালক। করছে কত দিনে, না 8 দিনে। তাহলে এখানেও টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। তাহলে আমি বলেছি সহজেই আমরা বিচার করে নিতে পারবো 10 2 20, এখানে ম্যানের সঙ্গে 10 গুণ করেছি, এখানেও ম্যানের সঙ্গে 8 গুণ করবো, 8 3 24, 10 2 20, আর 20 আর 24 ডিফারেন্স 4, তাহলে 4 ম্যান ইজিক্যাল টু 16, এখানে হচ্ছে 30, 16 30 ডিফারেন্স হয় 14। তাহলে ম্যান আর বয়ের রেশিও কত পেলাম, না 14/4, দ্যাট ইজ 7/2। তাহলে ম্যানের এফিসিয়েন্সি 7 হয়, বয়ের এফিসিয়েন্সি কত 2, তাহলে এফিসিয়েন্সি রেশিও আমি পেয়ে গেলাম। এবার আমি আর ম্যান বয় দেখবো না, এফিসিয়েন্সি নিয়ে বিচার করবো। তাহলে বলো তো 2 ম্যান আর 3 বয় টোটাল এফিসিয়েন্সি কত হবে, তাহলে 7 আর 2 বসিয়ে দিই ম্যান আর বয়ের জায়গায়, তাহলে 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6, মানে হচ্ছে কত টোটাল 20 এফিসিয়েন্সি। 20 এফিসিয়েন্সি নিয়ে 10 দিন কাজ করছি, তাহলে 200 ইউনিট টোটাল ওয়ার্ক। আর সেই ওয়ার্কে আমি যদি 2 জন পুরুষ আর 1 জন বালককে করাতে চাই কত সময় লাগবে, তাহলে 2 জন পুরুষ এবং 1 জন বালক, তাহলে 2 × 7 আর 2 × 1, মানে হচ্ছে কত 14 + 2, দ্যাট ইজ 16 হচ্ছে এদের এফিসিয়েন্সি। তাহলে 2 জন পুরুষ আর 1 জন ছেলের এফিসিয়েন্সি কত হলো 16, তাহলে 200/16 হয়ে যাবে। আমরা জানি কি, না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টাইম। তাহলে 200/16 করলে কত পাবো, কাটাকুটি যাচ্ছে দেখতে পাচ্ছি, 4 দিয়ে এখানে হচ্ছে আচ্ছা 8 দিয়ে কাটাকুটি চলে যাচ্ছে, 8 দিয়ে চলে যাচ্ছে একদম, 8 25 200, তাহলে 25/2 আছে। এখানে অপশন দেখতে পাচ্ছি না, 12 পূর্ণ 1/2 হবে কারেক্ট আনসার, 12 পূর্ণ 1/2। ঠিক আছে, এটা 12 পূর্ণ 1/2 করে নাও, ফ্র্যাকশন কোনোভাবে আসেনি, কোনো একটা মিস্টেক হয়েছে। তাহলে 12 পূর্ণ 1/2 দিন হবে কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্ন। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে এর বক্রতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো। আর গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কত, না 4πr²। 4πr²। বলে দিই যে এই প্রশ্নের সঙ্গে সাদৃশ্য, এই প্রশ্নের প্যাটার্ন সেম প্যাটার্ন কি না, একটি বর্গক্ষেত্র বললো তোমাকে, বর্গক্ষেত্রের দুটি বাহুর প্রত্যেকটি যদি 50% করে ইনক্রিজ করে, দুটি বাহুর প্রত্যেকটি যদি 50% করে ইনক্রিজ করে, তাহলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। একটি আয়তক্ষেত্র দেওয়া হলো যার দৈর্ঘ্য 50% এবং প্রস্থ 50% বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। সেম প্যাটার্ন, তাহলে সব জায়গায় দেখছি আমি দৈর্ঘ্য প্রস্থ দুটি করে কি হচ্ছে লেন্থ ইনক্রিজ করছে, দুটি করে লেন্থ ইনক্রিজ করছে, কিন্তু এখানে দুটি তো লেন্থ নেই, এখানে r² আছে। তাহলে r² আছে মানে কি, r² মানে তো 4πr × r, তাহলে r দুবার বৃদ্ধি পাচ্ছে কত করে 50% করে। সেম কনসেপ্ট, এখানে দৈর্ঘ্য দুবার বৃদ্ধি পাচ্ছে 50% করে, এখানে দৈর্ঘ্য প্রস্থ জন্যই বৃদ্ধি পাচ্ছে 50% করে। তার মানে হচ্ছে 50% দুবার বৃদ্ধি পাচ্ছে, মানে 50% সাকসেসিভ ইনক্রিজ করছে, 50% সাকসেসিভ ইনক্রিজ করছে। তাহলে তার সিঙ্গেল ইনক্রিজ কত হবে, তাহলে আমরা জানি দুবার ইনক্রিজ যদি 50% করে হয়, তাহলে ফাইনাল ইনক্রিজ হবে 2 × 50 + 50² / 100, তাই তো। a% এবং a% দুবার ইনক্রিজ করলে ফাইনাল ইনক্রিজ হয় 2a + a²/100। আশা করি প্রত্যেকের মনে আছে। তাহলে সেটাই এখানে এর ভ্যালু কত 50, 2 × 50 + 50² / 100, মানে হচ্ছে 125%। অপশান বি হবে প্রশ্নের সঠিক আনসার। তাহলে এই তিনটে প্যাটার্ন দেখলে আমরা আশা করি আর কী করব, প্রশ্ন সহজেই আনসার দিয়ে আসতে পারবো। চলে যাই পরের প্রশ্নে। 108 2 অঙ্কের একটি সংখ্যার দুটি অঙ্কের যোগফল 14, যদি সংখ্যাটির থেকে 29 বিয়োগ করা হয়, তাহলে দুটি অঙ্ক সমান হয়। তার মানে কি, 2 অঙ্কের একটি সংখ্যার দুটি অঙ্ক ধরলাম x আর y, ওকে, আর বলা হয়েছে অঙ্কের যোগফল 14, মানে x আর y এর সাম, মানে x + y = হচ্ছে কত 14, ওকে। আর যদি সংখ্যাটির সঙ্গে, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে ডিজিট দুটো অঙ্ক, তাহলে সংখ্যাটি কি আমরা বলবো 10x + y। আগেই বলেছি কেন 10x + y, তাই তো, এটা 10th প্লেস আর এটা হচ্ছে ইউনিট প্লেস। তাহলে 10x + y এর সঙ্গে যদি 29 যোগ করে দেওয়া হয়, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কীরকম হবে, না x = y হবে। সেই সংখ্যাটা কীরকম হবে, x = y হবে, আইদার xx অথবা yy, তাই তো। এই ধরনের প্যাটার্ন হবে, আইদার xx অথবা yy, এরকম প্যাটার্ন একটা হবে, ঠিক আছে। মানে 22, 66, 33 লাইক দিস। তাহলে 2 অঙ্কের সংখ্যাটি কত ছিল নির্ণয় করতে হবে। তাহলে এবার দেখো আমাকে কি বলেছে, সংখ্যাটির সঙ্গে কত যোগ করতে হবে, না সংখ্যাটির সঙ্গে 29 যোগ করতে হবে এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 14। তাহলে এবার দেখো তো এই 4টে অপশানের মধ্যে অপশান টেস্ট করে এই প্রশ্নের সমাধান খুব সহজে করা যাবে। 4টে অপশান দেখো, 9 আর 5 যোগ করলে 14 হয়, হ্যাঁ হয়। 8 6 যোগ করলে 14 হয়, হ্যাঁ হয়। 9 5 14 হয়, 8 6 14 হয় এখানে। তাহলে এইভাবে আমি কিন্তু আনসার করতে পারবো না, আমি প্রত্যেকটাই দেখছি 14 ডিজিটের সাম, তার মানে এখান থেকে আমি কিছু সেগ্রিগেট করতে পারলাম না, আলাদা করতে পারলাম না। তাহলে আমাকে সাহায্য নিতে হবে এই ভদ্রলোকে, যদি সংখ্যাটি থেকে 29 বিয়োগ করা হয়, 29 বিয়োগ করার কথা বলেছি, আমি যোগ করে দিয়েছিলাম, ভেরি সরি। 29 কী করা হয়েছে, বিয়োগ করা হয়েছে।
তাহলে কী হয়েছে, সংখ্যাটির অঙ্ক দুটো সমান হয়ে যাবে। ওকে, তাহলে আমায় কী করতে হবে, এই স্টেটমেন্টটির সাহায্য নিতে হবে যে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করা হলো। তাহলে 95 থেকে যদি 29 বিয়োগ করে দিই তাহলে কত পাবো, কত পাচ্ছি, 9 থেকে 15 6 এবং 2 একে 3, 3 থেকে 9 হচ্ছে 6, তাই তো। তাহলে 95 থেকে হচ্ছে 29 বিয়োগ করলে 66 পাচ্ছি। 86 থেকে 29 বিয়োগ করলে কত পাবো, তাহলে 66 কিন্তু আনসার হতে পারে। দেখো এখানে এক্স এক্স ওয়াই ওয়াই প্যাটার্ন আছে, দুটো অঙ্কই কি সেম, দুটো যেটি কি সেম হয়ে গেছে। 86 থেকে যদি 29 বিয়োগ করি, 86 থেকে 30 বিয়োগ করলে ভাই 56, তার মানে 29 বিয়োগ করেছি মানে 57, এদেরও কি সেম, 5 আর 7 কি সেম না, তার মানে এই আনসার হতে পারে না। বলবে একদম ঠিক দাদা, কোনো অসুবিধা নেই। 59 থেকে 29 বিয়োগ করি, 59 থেকে 29 বিয়োগ করে আমি বুঝতেই পারছি যেখানে 30 হচ্ছে আমার সলিউশন, তার মানে কি এটিও আনসার হতে পারে না, 3 আর 0 তো 1 নয়। 68 থেকে যদি 29 বিয়োগ করি, 68 থেকে যদি 29 বিয়োগ করি তাহলে কত পাবো, তাহলে দেখ এটাও হতে পারে না, এটাও হতে পারে না, কারণ কি 39 পাবো, তাই তো। যদি 68 থেকে 29 বিয়োগ করি তাহলে আমি কত পাবো না 39 পাবো। তাহলে 39-এ 3 আর 9 তো সেম নয়, তার মানে এটিও আনসার হতে পারে না, অপশান ডিও আনসার হবে না। তাহলে একমাত্র 95 যেখান থেকে 29 বিয়োগ করে আমি কত পাচ্ছি, আর সেখান থেকে 29 বিয়োগ করলে আমি পাচ্ছি 66, তার মানে অপশান এ হবে আমার সঠিক আনসার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্ন। একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যের দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে এই প্রশ্নের সলিউশন দেখাবো কোনো রকম কোনো সলিউশন না করে। দেখো আমরা জানি কি, ট্রেন যখন কোনো একটা এমন বস্তু বা ব্যক্তি অতিক্রম করে যার কোনো একটা লেন্থ আছে, তখন সে কী করে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস তার দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ট্রেন যখন 210 মিটার একটি সেতুকে অতিক্রম করছে তখন সে নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস সেতুর দৈর্ঘ্য যাচ্ছে, কত সময় যাচ্ছে না 25 সেকেন্ডে যাচ্ছে। তার মানে এই যে 210 প্লাস t/25 করলাম, তার মানে কী করলাম না ডিস্টেন্স বাই কী করলাম না টাইম করলাম, আর ডিস্টেন্স বাই টাইম করলে কী পাবো না স্পিড পাবো। তাহলে স্পিডটা কার স্পিড পেলাম না ট্রেনের স্পিড পেলাম, 210 প্লাস t/25 করে আমি কী পেলাম না ট্রেনের স্পিড পেলাম। আবার সেই ট্রেনটি 122 মিটার দৈর্ঘ্যের একটু সেতুকে অতিক্রম করছে এবং তখনও সে নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস ট্রেনের সেতুর দৈর্ঘ্য যাচ্ছে এবং সময় লাগছে তার 17 সেকেন্ড। তাহলে এখানেও আমি কী পাচ্ছি না স্পিড অফ ট্রেনই পাচ্ছি। তাহলে একটি ট্রেনেরই স্পিড পাচ্ছি, দুটোই তার মানে ইকুয়াল, এবং ইকুয়াল করার পরে আর কিছু করবো না, আমি দেখব যে টি এর ভ্যালু দুই জায়গাতেই আমি সেম পুট করতে হবে। তার মানে আনসার যেটা হবে সেটা টি এর ভ্যালু পুট করলেই আনসার পাবো। ভ্যালু পুটিংয়ের মাধ্যমে এই প্রশ্ন সলিউশন করবো, কোনো রকম সলিউশন না, কোনো রকম এখানে ক্যালকুলেশন করবো না, ঠিক আছে। দেখো আমি বুঝতে পারছি যে 25 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, তার মানে টি এর ভ্যালু আইদার কী হবে ইউনিট ডিজিট 5 অথবা 0, টি এর যে ভ্যালু হবে তার ইউনিট ডিজিট আইদার 5 অথবা 0 হবে। তার মানে 25 দিয়ে পুরোপুরি ভাগ যেতে হবে, কারণ এখানে প্রত্যেকটা কি পূর্ণ সংখ্যার আনসার আছে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ ক্লিয়ার। তাহলে দেখো 5 আর 0 প্রত্যেকটাতেই আছে, তার মানে এই যে আমার ট্রিক সেটা কাজে লাগলো না। তাহলে এবার আমার দেখতে হবে যে 5 আর 0 আছে, মানে এই পার্ট নিয়ে আমার কাজ করে লাভ নেই, আমাকে 17 দিয়ে ডিভিসিবল করতে হবে, আমাকে 17 দিয়ে ডিভিসিবল করতে হবে। তাহলে 17 দিয়ে ডিভিসিবল করতে গেলে আমার টি এর ভ্যালু পুট করে দেখতে হবে। তাহলে 122-এর সঙ্গে এই 60 যোগ করি, তুমি বলবে দাদা কত হয় না 182 হয়, আর 182 17 দিয়ে তো কোনোভাবেই ভাগ যায় না। 182 17 দিয়ে ভাগ যায়, 17-কে 17 12 পড়ে থাকছে, ভাগ যাচ্ছে না। তাহলে 122-এর সঙ্গে যদি আমি 70 যোগ করি তাহলেও সম্ভব না, এখানে 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে কত বৃদ্ধি হয়েছে এখানে 192 হয়েছে, তার মানে কত পড়ে থাকছে 17-কে 17 22 পড়ে থাকছে, তার মানে সেখানেও আমার ভাগ যাচ্ছে না। তাহলে 122 60 আর 70 আমার আনসার হতে পারে না। তাহলে 122-এর সঙ্গে যদি 65 যোগ করে দিই তাহলে মনে হয় গল্প হতে পারে। দেখতে পাচ্ছি 5 আর 2 7, 6 আর 2 8, আর হচ্ছে এখানে 187। তাহলে দেখতে পাচ্ছি 17 × 11 করলে 187 হয়, 17 × 11 করলে, তাহলে 17 × 11 করে 187 হচ্ছে মানে কি 187, 17 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, তার মানে এটি আনসার হতে পারে, এটি আনসার হতে পারে। কিন্তু দুঃখের বিষয় যদি অপশান ডিতে আমার এই ক্যালকুলেশনে ব্যাক ক্যালকুলেশনে মিলে যায়, ভ্যালু পুটিংয়ে হয়ে যায়, তাহলে তো খুব ভালো কথা। কিন্তু যদি কোনো রকমভাবে পরীক্ষক আমার মতো হয় তাহলে সে কী করবে, এই 75 যোগ করার পর সেই সংখ্যাটিও 17 দিয়ে পুরোপুরি ভাগ যাওয়া হবে, তখন কিন্তু আমায় ক্যালকুলেশন করতে হবে, সাধারণত এটা হয় না। তাহলে 122 প্লাস 75, 122 প্লাস 75 করলে কী পাবো না সিমিলারলি 10 বৃদ্ধি পেয়েছে, মানে এখানেও যোগ করলে 10 বৃদ্ধি হবে, 197 হবে, তাই তো। তাহলে 197 কি 17 দিয়ে পুরোপুরি ভাগ যায়? বলবেন না দাদা 17 দিয়ে কখনোই ভাগ যাচ্ছে না, 27 পড়ে যাচ্ছে রিমাইন্ডার, তার মানে এটিও আনসার হতে পারে না। তার মানে অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার, কোনো রকম কোনো ক্যালকুলেশন ছাড়া, জাস্ট মাইন্ড ক্যালকুলেশন করে আমি এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারি। আমি এটা দেখালাম তোমাদের বোঝার সুবিধার জন্য, এই ক্যালকুলেশনগুলো কিন্তু ওরা মাইন্ডেই করতে পারবে। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। চলে যাই পরের প্রশ্ন। একটি মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত 4:3, তাহলে অ্যালকোহল আছে আর ওয়াটার আছে মিশ্রণে, তাহলে এদের নিয়ে কী তৈরি হয়েছে, মিক্সচার তৈরি হয়েছে।
আমাদের অনুপাত বলা হয়েছে কত না 4:3, খুব ভালো কথা। যদি মিশ্রণে 5 লিটার জল যোগ করা হয়, ওকে, তাহলে 5 লিটার আমার কী করা হলো না ওয়াটার অ্যাড করা হলো, 5 লিটার ওয়াটার অ্যাড করা হলো, 5 লিটার ওয়াটার আমি অ্যাড করলাম, এবং 5 লিটার ওয়াটার অ্যাড করার ফলে মিশ্রণের অনুপাত হয়ে গেল কত 4:5। তাহলে আমি আগেই বলেছি এই ধরনের প্রশ্নের সমাধান কীভাবে করতে হয়, যে আমি দেখতে পাচ্ছি যেটা আমি পুট করছি তার কী হবে, ডিজিট চেঞ্জ হবে, এর আমার কিসের রেশিওতে, রেশিওতে তার ডিজিট চেঞ্জ হবে, কিন্তু যেটা অ্যাড করছি না সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এখানেও 4 এখানেও 4 অ্যালকোহল, তার মানে কি অ্যালকোহলের কোনো কিছু চেঞ্জ হয়নি, তার মানে চেঞ্জ যদি হয়ে যেত, আমি যদি এখানে 4-এর জায়গায় অন্য কিছু হতো তাহলে আমাকে এই দুটোকে সেম করতে হতো, তবেই আমি সলিউশন করতে পারতাম। এখানে সেম করাই আছে, মানে পরীক্ষা খুব ভালো, সে কী করেছে এটাকে সেম করেই তোমাদের দিয়ে দিয়েছে। তাহলে 3 থেকে 5 হয়েছে, কত ইউনিটের বৃদ্ধি হয়েছে 2 ইউনিট, আর সেই 2 ইউনিট 5 লিটারের সঙ্গে সমান। তাহলে 2 ইউনিটের ভ্যালু কার সঙ্গে সমান না 5 লিটারের সঙ্গে সমান। আমার নির্ণয় করতে হবে কি, তাহলে প্রদত্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত, তার মানে 4-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে বলো 2 ইউনিটের ভ্যালু 5 হলে 4 ইউনিটের ভ্যালু হবে 10 লিটার। অপশান এ হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। একটি কারখানায় যন্ত্রের মূল্য বছরের শুরুতে থাকা মূল্যের 10% হারে হ্রাস পায়, তার মানে আজকে যা মূল্য ছিল বর্তমানে, ঠিক আছে, বর্তমানে যদি এন মূল্য থাকে, এক বছর পরে মূল্য কী হবে, কমবে, কত পার্সেন্ট কমবে, 10% কমবে, 10% কমবে। এই যে 10% কমলো, কমে কত হলো, তুমি বলবে এন ইন্টু 9/10, কী করে হলো এই এন ইন্টু 9/10, এটাই কিন্তু বোঝার। দেখো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10, তার মানে 10 ছিল জিনিসটার মূল্য, তার মূল্য এক বছরে 1 কমে গেছে, 1 হ্রাস পেয়েছে, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত পাই, 9 পাই। তার মানে যে জিনিসটার মূল্য ছিল 10, সে 1 বছর পরে হয়ে গেল 9, তার মানে কত গুণ হলো না 9-এর 10 গুণ হলো, এবং সেই কারণেই n ইন্টু 9/10 করি আমি 1 বছর পর। তাহলে 10%-এর জায়গায় আমি লিখি যে প্রত্যেক বছর জিনিসটির মূল্য 9-10 গুণ হচ্ছে, আমি কিন্তু কিছু আলাদা জিনিস লিখছি না, আমি সেম জিনিস লিখছি, পার্সেন্টেজকে আমি ফ্র্যাকশনে ট্রান্সফার করছি। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। তাহলে 10%-এর ফ্র্যাকশন মূল্য আমি যদি বের করে নিই তাহলে এই প্রশ্নের সমাধান খুব সহজ হয়ে যাবে। তুমি তাহলে 10% যে খুব সোজা ক্যালকুলেশন, যদি এই প্রশ্নটা দিয়ে অন্যরকম ক্যালকুলেশন 16.66, 17.28 এই ধরনের পার্সেন্টেজ ভ্যালু থাকতো, তখন কিন্তু তোমাদের এই ট্রিক্সটি, এই ক্যালকুলেশনের পার্ট, এটা কিন্তু এগুলো কিন্তু কোনো ট্রিক্স নয়, কোনো আলাদা রকম শর্টকাট নয়, এটা হচ্ছে অঙ্কের পার্ট, আমি অঙ্কের সলিউশন কীভাবে করছি সেটা বুঝতে হবে। তাহলে যদি সেই ধরনের কোনো ফ্র্যাকশন পার্সেন্টেজ থাকতো, এবং সেই ক্ষেত্রে এই ফ্র্যাকশনগুলো নির্ণয় করে আনসার করার মজাই একটা আলাদা হতো, ঠিক আছে। তাই এই প্যাটার্নটা তোমাদের বুঝতে হবে যে প্রত্যেক বছরে কী হচ্ছে না জিনিসটি দাম আগের বছরের তুলনায় 9-10 গুণ হচ্ছে, তাহলে 1 বছর পরে 9-10 গুণ করে হয়ে কত হলো, n ইন্টু 9/10। সিমিলারলি আরও 1 বছর পরে, 2 বছর পর কত হবে না n ইন্টু 9/10, এবং তার উপর আবার 9/10। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট, তাই তো। তো এইভাবে কী হচ্ছে, জিনিসের দাম ক্রমশ হ্রাস পাচ্ছে। আরও একবার জিনিসটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করে দিই। দেখো আজকে জিনিসটার মূল্য ছিল n, সেটা আফটার 1 ইয়ার, আফটার 1 ইয়ার কত হচ্ছে না n ইন্টু 9/10, 9-10 গুণ হচ্ছে, প্রত্যেক বছর 9-10 গুণ হচ্ছে তার আগের বছরের মূল্যের উপর। তাহলে এটা হচ্ছে 1 বছর পরের মূল্য। এবার এই মূল্যের উপর আবার 9-10 গুণ করে হবে সেকেন্ড ইয়ারে কত হবে না n ইন্টু 9-10 আগের বছরের ছিল, তার উপর আরও 9-10, ঠিক আছে। এই কনসেপ্ট কিন্তু খুব ভালো করে মনে রাখবো। আবার থার্ড ইয়ারে যাই, আবার এর ওপর 9-10 গুণ, ঠিক আছে। তাহলে আমাকে সেটাই বলেছে যে যদি বর্তমান মূল্য 60,000 হয়, মানে এনের ভ্যালু যদি 60,000 হয়, এনের ভ্যালু যদি 60,000 হয়, তাহলে 3 বছর পরে আনুপাতিক মূল্য কত হবে। তাহলে আমরা জানি প্রত্যেক বছরের মূল্য কি 9-10 গুণ হয় তার আগের বছরের মূল্যের ওপর। তাহলে 9-10 গুণ করলে এটা 1 বছর পরের মূল্য, আবার এর ওপর 9-10 গুণ করলে 2 বছর পরের মূল্য, আরও এর ওপর 9-10 গুণ করলে 3 বছর পরের মূল্য। তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার, এবার এই প্রশ্নটির সলিউশন কি তোমরা করবে, দেখি করে নাও। 3টে শূন্য এখানে কাটাকুটি হয়ে গেল, ঠিক আছে। 9 মানে 3টে 9-এর গুণফল কত, 9-এর কিউব হচ্ছে 729, আর 729 ইন্টু 6, 729 ইন্টু 6 করলে কত হয় সেটা আমার নির্ণয় করতে হবে। 729 ইন্টু 60, অ্যাকচুয়ালি 729 ইন্টু 60 করলে আমি পাবো 5,43,740, 43740 অপশান এই হবে কারেক্ট আনসার। এবার তোমাদের এটা দেখালাম গুণ করে, কিন্তু এই যে ক্যালকুলেশনটা করলাম বা এটাও দরকার নেই,
এটাও দরকার নেই, এটাও ইউজলেস, যে করবে সে পরীক্ষায় আর চান্স পাবে না। তুমি কি করবে, 9 দেখতে পাচ্ছ প্রত্যেক জায়গায়, 9-এর গুণিতক হবে, আনসার কী হবে 9-এর গুণিতক। তাহলে 9-এর ডিভিসিবিলিটি চেক করবে, আগের কাজ তোমার এটা করা হবে। তাহলে 9-এর ডিভিসিবিলিটি চেক করো, দেখি 4 + 3 + 7 + 4 মানে কত, 4 আর 4 8 আর 10 18, তার মানে 18 9 দিয়ে ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। 4 3 7, 7 7 14, 9 দিয়ে ভাগ যায় বলবে না, তাহলে আনসার হতে পারে না। 4 আর 6 10, আর 3 আর 4 7 17, 17 কি 4 দিয়ে ভাগ যায়, না ভাগ যায় না, সরি 17 কি 9 দিয়ে ভাগ যায়, না ভাগ যায় না, তার মানে এও আনসার হতে পারে না। 4 আর 4 8, আর 7 15 আর 4 19, 19 কি 9 দিয়ে ভাগ যায়, ভাগ যায় কি বলবে না, ভাগ যায় না, তার মানে এও আনসার হতে পারে না। দেখো 9-এর ডিভিসিবিলিটি চেক করে কোনো কিছু গুণ ভাগ যোগ বিয়োগ না করে আনসার পেয়ে যাবো, অপশান এ হবে কারেক্ট আনসার। বুঝা গেল? চলে যে পরের আনসার। কোশ্চেন নাম্বার 112-তে কী বলা হয়েছে, যদি a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p হয়, তাহলে p এর মান নির্ণয় করো। এবার বলো, আমরা আগেই দেখেছি যে যদি তিনটে রেশিও এরকম থাকে যে a/2 = b/3 = c/4, তাহলে আমরা বলতে পারি যে এর নিচে যে বসে আছে, b এর নিচে যে বসে আছে, c এর নিচে যে বসে আছে, তারাই হচ্ছে a, b আর c এর মান, তাই তো? যখন আমরা রেশিও নির্ণয় করবো, কারণ আমরা ছোটোবেলা কিছু শিখেছিলাম, এটার সঙ্গে যদি কে ধরি, কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে a সমান আমরা বলতে পারি কি 2k, তাহলে b সমান আমরা কী বলতে পারি 3k, আর c সমান আমরা কী ধরতে পারি, বলতে পারি না 4k। আমরা এখন এই k এর জায়গায় k না লিখে আমরা 1 ধরছি, যেহেতু আমরা a সমান 2, b সমান 3 আর c সমান 4 তখনই বলতে পারবো যদি k সমান 1 হয়। তাহলে কে আমরা কী ধরছি, 1 ধরছি সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো যদি এরা 1 হয়, তার মানে এদের প্রত্যেকটা ভ্যালু সঙ্গে আবার 2a - 3b + 4c/p সমান, তার আমরা বলতে পারি যে 2a - 3b + 4c/p = 1 হবে। তাহলে দেখো এর ভ্যালু কত পেয়েছি, না এর ভ্যালু 2, বি এর ভ্যালু কত 3, সি এর ভ্যালু 4 বসিয়ে দাও। তাহলে এর ভ্যালু 2 বসালে এখানে 2 গুণে 4 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 3, 3 3 9 আর 4 4 16, তাই তো, বাই পি = 1। তার মানে এটাই এদের ক্যালকুলেশন হচ্ছে পি এর ভ্যালু, কারণ পি এদিকে গেলে কী হবে, p × 1 মানে পি হয়ে যাবে। তাহলে 16 হচ্ছে 20, 20 - 9 করলে কত হবে, 11 হবে পি এর ভ্যালু। তাহলে পি এর ভ্যালু কত হলো 11, অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 113-তে কী বলা হয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত? ঠিক আছে, এখানে অপশানে একটু প্রবলেম হয়েছে, এই 1 2 3 4 দুবার রিপিট হয়েছে, ঠিক আছে। অপশানটা এরকম 2.5, 12, √69 আর 24। আমাদের মনে রাখতে হবে যে যদি একটি বৃত্তর মধ্যে একটি জ্যা অঙ্কন করা হয়, যে কোনো একটি জ্যা, তাহলে জ্যা মানে জানি যে বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটো পয়েন্টকে যদি আমি সংযোগ করে দিই, তাহলে যে স্ট্রেট লাইনটি পাওয়া যায় সেটি হচ্ছে জ্যা, এবং সবথেকে বৃহত্তম যে হচ্ছে কি বৃত্তের ব্যাস, এবং যে জ্যা সেন্টার দিয়ে পাস করে, তাই তো, কেন্দ্র দিয়ে পাস করে। বলা হয়েছে জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত, দূরত্ব মানে সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব, তার মানে কি কেন্দ্র থেকে বৃত্তের ওপর কি 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, তাহলে এর দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। মনে রাখতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর যদি একটি পারপেন্ডিকুলার বা লম্ব ড্র করা হয়, সেটি সবসময় কী করে, এই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে, জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে, দুটি সমান পার্টে ভাগ করে। তার মানে যদি এটি ও নাম দিই, এটা যদি এ নাম দিই, এটা যদি বি নাম দিই, এটা যদি সি নাম দিই, মনে রাখবো যে এসি সমান হবে বিসি, এটি মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এবার যদি ওবি যোগ করে দিই, এই ওবি হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, এবং বলা হয়েছে কি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 এবং জ্যাটির দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে এবির দৈর্ঘ্য 10, তাহলে বিসির দৈর্ঘ্য কত হবে 5। আর আমরা জানি যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার = 13 স্কোয়ার হয়। বিখ্যাত পিথাগোরাস মহাশয় আমাদের বলে গেছেন যে 5 12 13 ট্রিপলেট তৈরি করে, মানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার = 13 স্কোয়ার হবে। তার মানে অবভিয়াসলি ওসির লেন্থ হবে কত, 12 সেন্টিমিটার, অপশান 2 হবে প্রশ্নের সঠিক সমাধান। বোঝা গেল? চলে যাই পরের প্রশ্ন। একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3:4, খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে একটি রম্বস। তাহলে রম্বস কাকে বলে, না যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোনো, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোনো সমকোণ নয়, এবং যাদের কর্ণদ্বয় পরস্পরকে কী করে, না পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, পরস্পর কী কী করে, পারপেন্ডিকুলারভাবে বাইসেক্ট করে। এবং রম্বসের কর্ণদ্বয়ের লেন্থ যদি বলা থাকে, ধরো এই কর্ণের লেন্থ বললাম D1 এবং এই কর্ণের লেন্থ যদি D2 হয়, তাহলে সবসময় মনে রাখবো যে রম্বসের ক্ষেত্রফল বা এরিয়া হবে কি, না হাফ ইন্টু D1 ইন্টু D2, হাফ ইন্টু D1 ইন্টু D2। আর একটু ভালো করে লিখে দিই এখানে, যদি বুঝতে অসুবিধা না হয় পরবর্তীকালে। তাহলে হাফ ইন্টু D1 ইন্টু D2। তাহলে এই হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখানে রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত দেওয়া আছে, মানে D1 আর D2 অনুপাত দেওয়া আছে। তাহলে D1:D2 কত বলা হয়েছে, না 3:4।
তাহলে আমি বলতে পারি ডি ওয়ানের লেন্থ হচ্ছে 3K আর ডি টুর লেন্থ হচ্ছে 4K। বলতে পারি, বলবে হ্যাঁ দেখ বলতে পারেন। তাহলে ক্ষেত্রফল কত হবে না 1/2 ইন্টু 3K ইন্টু 4K মানে 12K স্কোয়ার, 1/2 ইন্টু 12K স্কোয়ার ইজিক্যাল টু কত না 54 বলা আছে 54 দেখো সেমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো, কাটাকুটি হচ্ছে 6, তার মানে কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত 9, তার মানে আলটিমেট কে এর ভ্যালু কত প্লাস মাইনাস 3। আমি খালি প্লাস ভ্যালু নেবো কারণ লেন্থ কখনো মাইনাস হতে পারে না। তাহলে কে এর ভ্যালু কত 3। তাহলে আমি পেয়ে গেলাম কি ডি ওয়ানের লেন্থ কত হয়ে গেল, ডি ওয়ানের লেন্থ হয়ে গেল কত না 3 3 9, আর এখানে কত পেয়ে গেলাম না 3 4 12, 3 4 12। তাহলে ডি ওয়ান আর ডি টু পেয়ে গেলাম 9 আর 12। তাহলে ডি ওয়ানের লেন্থ আমি পেয়ে গেলাম 9 আর ডি টুর লেন্থ পেয়ে গেলাম 12। তাহলে রম্বসটির পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী বলেছিলাম যে রম্বসের দুটি কর্ণ পরস্পরকে কি 90 পারপেন্ডিকুলার হবে কী করে বাইসেট করে। তাহলে এরা কি প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবং এখানে কি দেখতে পাবো ডি ওয়ান আর ডি টু কী করেছে পরস্পরকে বাইসেট করেছে, মানে এটুকুর লেন্থ যা। তবে নাম দিয়ে দিলাম এ বি, আচ্ছা নামটা এরকম দিলে হবে না, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে এ বি সি ডি। তাহলে এসি আর বিডি কর্ণ পরস্পরকে কী করেছে ও পয়েন্টে বাইসেট করেছে, ধরলাম ও পয়েন্টে বাইসেট করেছে, মানে এও সমান ওসি, এও সমান হচ্ছে ওসি এবং বিও সমান হচ্ছে ওডি। খুব ভালো করে মনে রাখবো, ঠিক আছে, বিও সমান হচ্ছে ওডি। তাহলে দেখো আমি পেয়ে গেছি এসির লেন্থ, আমার ডি ওয়ানের লেন্থ কত পেয়েছিলাম 9, তার মানে কি বলবো ওডির লেন্থ কত 9/2, আর এসির লেন্থ কত না 12, তার মানে এওর লেন্থ কত হবে আমরা 12/2, এওর লেন্থ কত হবে 12/2। আমাকে এডির লেন্থ নির্ণয় করতে, তাহলে আবার পৃথক করে সে ফর্মুলা এ ও ডি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ, যেখানে এডি স্কোয়ার কী হবে না এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার হবে। তার মানে আলটিমেটলি তোমরা যদি মনে রাখো দেখো 3 4 5 আমরা জানি কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিক্যাল টু কী হবে না 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিক্যাল টু 5 স্কোয়ার হবে। পিথাগোরাস পত্রটা বলে গেছেন। তাহলে এখানে দেখো 3কে 3 গুণ করি কত হয় 9, 4কে 3 গুণ করলে কত 12, আর 5কে 3 গুণ করলে কত 15। তাহলে 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজিক্যাল টু 15 স্কোয়ার হবে, 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজিক্যাল টু 15 স্কোয়ার হবে। তাহলে 9/2 দেখো 9কে যদি আমি অর্ধেক করি, আমি যদি 9কে অর্ধেক করি তাহলে কী বলবো 9/2, তাহলে 9/2 এর হোল স্কোয়ার যদি করি, 12/2 এর হোল স্কোয়ার যদি করি তাহলে সেখানেও 15/2 এর হোল স্কোয়ার পাবো। এই পার্টগুলো আমার মনে রাখতে হবে যে আমি প্রত্যেকটা সাইডকে যদি আমি কী করি হাফ করি বা দুগুণ করি বা 3 গুণ করি সেখানেও কী হবে না ট্রিপলেট ফর্ম হবে, ঠিক আছে। তাহলে 9/2 এর হোল স্কোয়ার প্লাস 12/2 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কী হবে 15/2 এর হোল স্কোয়ার। তাহলে এডির লেন্থ কত পেলাম আমি না এডির লেন্থ পেলাম আমি 15/2। তাহলে এরকম কটা সাইড আছে প্রত্যেকটা সাইড তো সমান, তাহলে আমরা জানি রম্বসের প্রত্যেকটা সাইড সমান, 4টে সাইড আছে ইন্টু 4 হয়ে যাবে কি পরিসীমা। তাহলে 15 দুগুণে 30 অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান। তো আসলে প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 115 কী বলা হয়েছে, একটি বহুভুজের 5টি অন্তকোণের প্রত্যেকটির পরিমাণ 172 ডিগ্রি এবং অন্য প্রতিটি অন্তকোণের পরিমাপ 160 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে যে বহুভুজটি প্রত্যেকটি অন্তকোণের পরিমাণ সমান নয়, তাই তো, তার এটি সুষম বহুভুজ নয়। আমরা জানি যে কোনো বহুভুজের যদি নাম্বার অফ সাইড n থাকে তাহলে এর টোটাল অন্তকোণের সমষ্টি হবে, অন্তকোণের সমষ্টি হবে কত না n-2 ইন্টু 180। এটি হবে আমার কি না অন্তকোণের সমষ্টি, তাই তো, অন্তকোণের সমষ্টি, একটি বহুভুজের অন্তকোণের সমষ্টি। ওকে, এবার দেখতে পাচ্ছি এই বহুভুজটির মধ্যে 5টি অন্তকোণের প্রত্যেকটি পরিমাপ বলা হয়েছে 172। তাহলে 5টি টোটাল কত, 5টি অন্তকোণের টোটাল কত 5 ইন্টু 172, 5 ইন্টু 172। আর বাকি বলা হয়েছে বাকি প্রত্যেকটি অন্তকোণের পরিমাণ 160। আমি ধরেছি টোটাল সাইড হচ্ছে n, যতগুলি সাইড ততগুলি অন্তকোণ, তার মানে অন্তকোণের সংখ্যা হচ্ছে n, তাই তো। এখানে n হচ্ছে সাইড, টোটাল সাইড মনে রাখবো, ঠিক আছে, nটি সাইডের জন্য টোটাল হচ্ছে n-2 ইন্টু 180। তাহলে 5টি সাইডের অন্তকোণের সমষ্টি পেয়ে গেলাম 5 ইন্টু 172। তাহলে বাকি সাইড কতগুলো আছে না n-5টি, আর n-5টির প্রত্যেকটি 160 ডিগ্রি, মানে টোটাল কত ইন্টু 160। আর ইজিক্যাল টু এই টোটাল হয়ে গেল কি না বহুভুজের টোটাল প্রত্যেকটি অন্তকোণের প্রত্যেকটি অন্তকোণকে যোগ করলে যে সমষ্টি পাবো তার ভ্যালু, এবং তার ভ্যালু জানা আছে আমার n-2 ইন্টু 180। এখান থেকে এনের ভ্যালু বার করতে পারবো, বলবে হ্যাঁ অবশ্যই পারবো। 5 ইন্টু 172 করলে কত পাই 5 × 85, 86 মানে 860। তাহলে দেখো প্রত্যেকটা থেকে আমি শূন্য কী করতে পারি অমিট করে দিতে পারি, শূন্য একটা করে অমিট হয়ে গেল। তাহলে 86 প্লাস n-5, সরি 16 গুণ আছে, তাহলে 16n-80, 86 প্লাস 16n-80 ইজিক্যাল টু 18n-36। তাহলে দেখো 86 - 80 দ্যাট ইজ 6, আচ্ছা এখানে 16n ছিল, তাহলে 16n আর 18n এখানে দেখতে পাচ্ছি, তাহলে 18 - 16 2n, 2n ইজিক্যাল টু কত হলো না 86 - 80 দ্যাট ইজ হচ্ছে 6, আর এখানে 36 মানে 42।
তাহলে এখান থেকে এনের ভ্যালু কত পেয়ে যাবো না 21। তাহলে এটাই আমি জানতে চাইছি বহুবৃষ্টির বাহুর সংখ্যা কত। বাহুর সংখ্যা কত হলো অপশান বি, 21টি টোটাল বাহু আছে বহুবৃষ্টির মধ্যে। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 116 কী বলা হয়েছে, 5টি সংখ্যার গড় 45, প্রথম 4টি সংখ্যা 40, 35, 60, 55, তাহলে পঞ্চম সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডেভিয়েশন পদ্ধতি অ্যাপ্লাই করব। 40, 35, 60 এবং 55 এই হচ্ছে আমার 4টি সংখ্যা, পঞ্চম সংখ্যা n ধরলাম। অ্যাভারেজ বলা হয়েছে কত করে না 45, তাহলে প্রত্যেকটা সংখ্যা তাহলে 45 লিখে ফেলো। তাহলে আমার অ্যাকচুয়াল হওয়া উচিত কি না প্রত্যেকটা সংখ্যা 45 হলে তবেই আমি 5টা সংখ্যার গড় 45 বলতে পারবো, কিন্তু তা নেই। তাহলে কি কিছু কম কিছু বেশি আছে, এই যে কিছু কম কিছু বেশি, এই কিছু কম কিছু বেশির যোগফল হবে 0, তার মানে নেট ডেভিয়েশন হবে 0। ঠিক আছে, কঠিন শব্দে নেট ডেভিয়েশন, সহজ শব্দে কিছু কম কিছু বেশির যোগফল হবে 0। তাহলে কিছু কম কিছু বেশি কী আছে 40, 45 ডিফারেন্স কত, অ্যাকচুয়াল 45 হওয়া উচিত, গড় আছে 40, তাহলে -5 ডেভিয়েশন। 35 আর 45 ডেভিয়েশন কত -10। 60 আছে 45 থেকে বড়ো, তার মানে কি প্লাস কত না +15। 55 আর 45 তার মানে হচ্ছে +10। তাহলে দেখো নেট ডেভিয়েশন এখন অবধি কত হয়েছে -5, -10, -15, +15, তার মানে কী হলো 0 হয়ে গেল। আর এই যে +10, এই +10-এর যে ডেভিয়েশন, একে 0 করতে গেলে এখানে ডেভিয়েশন -10 হতে হবে, তার মানে 45 থেকে -10 বিয়োগ করলে 45 + -10 করলে কত হবে না 35, আর 45 -10 করলে কত পাবো না 35, তার মানে এনের ভ্যালু বা পঞ্চম সংখ্যাটি অ্যাকচুয়ালি হওয়া হচ্ছিল 35। তাদের সহজে ডেভিয়েশন দিয়ে আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারি, যত বড় সংখ্যা হবে ডেভিয়েশনের পদ্ধতিতে সহজে তাড়াতাড়ি আমি প্রশ্নের সলিউশন করতে পারবো। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে। 117 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, আমাদের এলাকার একটি পুকুর খনন করা হবে। খুব ভালো কথা, 24 জন লোকের 12 দিন সময় লাগে। তাহলে আমরা জানি যে ম্যান ইন্টু ডেজ বা এফিসিয়েন্সি ইন্টু ডেজ ইজিক্যাল টোটাল ওয়ার্ক, তাহলে 24 × 12 এই হচ্ছে টোটাল ওয়ার্ক। 8 দিনে পুকুরটি খনন করতে কতজন লাগবে, তাহলে 8 ইন্টু জানি না, ব্যাস হয়ে গেল। তাহলে 8 × 24, 12 × 36, তার মানে 36 জন লোক লাগবে পুকুরটিকে 8 দিনে খনন করতে। চলে যাই পরের প্রশ্নে, খুব ইজি প্রশ্ন ছিল। আচ্ছা, 117 নম্বর প্রশ্ন দুবার রিপিট হয়েছে। 118 sin 43 ডিগ্রি প্লাস cos 47 ডিগ্রি, সরি sin 43 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু sin 47 ডিগ্রি। 47কে এখানে লিখে রাখো পাশে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো 43 আর 47 এই দুটি অ্যাঙ্গেল এখানে আছে। তাহলে 43কে যদি আমি এ ধরি এবং 47 ডিগ্রিকে যদি আমি বি ধরি, তাহলে আলটিমেট আছে কি না sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু সাইন বি। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। আর এটি হচ্ছে আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলা, যেটা ছোটোবেলায় শিখেছিলাম ট্রিগোনোমেট্রিতে। সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, তাহলে এ আর বি এর ভ্যালু তোমরা জানি 43 আর 47, তার মানে সাইন 43 প্লাস 47 মানে কত না 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত আমরা সবাই জানি, বাচ্চারাও বলতে পারবে 1। অপশন বি হবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন চলে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে 119, ত্রিভুজ এ বি সি এর এ বি এবং এসি বাহুতে যথাক্রমে ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডি প্যারালাল বিসি। খুব ভালো কথা, তাহলে একটি ট্রায়াঙ্গেল আগে ড্র করে নাও। তাহলে এই হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। ওকে, এই এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে কী দেখতে পাচ্ছি না এবি আর এসির ওপর ডি আর ই বিন্দু এমনভাবে অবস্থিত, ডি আর ই বিন্দু এমনভাবে অবস্থিত যাতে ডি প্যারালাল বিসি। ওকে, তাহলে মনে রাখবো যে এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে এবি আর এসি বাহুর ওপর যদি ডিই এমন একটা বিন্দু হয় যেখানে ডিই প্যারালাল বিসি হয়, এই ডিই যেখানেই অবস্থিত হোক না কেন, ডিই প্যারালাল বিসি হলে সবসময় মনে রাখবো যে ট্রায়াঙ্গেল এ ডিই, অ্যাঙ্গেল এ ডিই এবং ট্রায়াঙ্গেল এ বিসি সবসময় কী হবে, সিমিলার হবে। এই যে সাইনটি আমরা দিলাম, এই সাইনটি হচ্ছে সিমিলারিটির সাইন, সবসময় কী হবে, সিমিলার হবে। এই ট্রায়াঙ্গেল দুটো সবসময় কী হবে, সিমিলার হবে। আর সিমিলার হলে আমি এটা বলতে পারি, সিমিলার হলে এটা বলতে পারি সাদৃশ্য, এটা বাংলা বলা হয় সাদৃশ্য ত্রিভুজ। তাহলে যদি এরা সিমিলার হয় তাহলে আমরা কী বলতে পারি না এডির সঙ্গে বিডির রেশিও যা হবে, এডির সঙ্গে বিডির রেশিও যা হবে, এইর সঙ্গে সির রেশিও তাই হবে। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। বলা হচ্ছে এডি ইজ টু ডিবি 3:1, সরি ইয়েস এডি ইজ টু ডিবি হচ্ছে 3:1। ছবিতে আরেকটু নিচে হওয়া উচিত ছিল, ঠিক আছে। এডি ইজ টু ডিবি কত 3:1, ই এর সমান 3.3, ই এর ভ্যালু বলা হয়েছে 3.3। তাহলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এসি এর দৈর্ঘ্য আমার নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা দেখেছি এডি বাই বিডি সমান এই বাই সি। দেখো এডির লেন্থ বলা হয়েছে কত 3 ইউনিট হলে বিডির লেন্থ হচ্ছে 1 ইউনিট, তাহলে 3/1 এখানে লিখে দাও। এই লেন্থ কত বলা হয়েছে 3.3,
সির লেন্থ কি আমরা এখানে পেয়ে যাবো? বলবে হ্যাঁ একদম পেয়ে যাবো। কী করে পেয়ে যাবো? কাটাকুটি হচ্ছে 1.1, তার মানে সির লেন্থ কত পেয়ে গেলাম? না সির লেন্থ পেয়ে গেলাম 1.1 কত সেন্টিমিটার। তাহলে দেখো 3.3 আর 1.1 এই আর সি যোগ করলেই তো এসি হয়। আমাকে এসির যোগ নির্ণয় করতে বলেছে। 3.3 প্লাস 1.1 4.4 হয়ে যাবে। প্রশ্নের সঠিক সমাধান অপশান সি। চলে যাই পরের প্রশ্ন। অসাধারণ একটি প্রশ্ন। স্থির জলে একটি ব্যক্তি 8 কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে পারেন। খুব ভালো কথা। তার মানে কি? স্পিড অফ ম্যান দেওয়া আছে কি জলে? না স্থির জলে। ঠিক আছে, তাহলে কত স্পিড অফ ম্যান কত? না 8 কিমি পার আওয়ার। 8 কিমি পার আওয়ার। আর নৌকার নদীর বেগ বলা মানে স্রোতের বেগ, স্ট্রিমের বেগ কত বলা হয়েছে? স্ট্রিমের বেগ, ঠিক আছে, স্ট্রিমের বেগ কত? না হচ্ছে 3 কিমি পার আওয়ার। এবার বলা হয়েছে তাহলে একই দূরত্বে নদীর স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা হলো নদীর স্রোতে অনুকূলে একই দূরত্বে যা সময় লাগে তার থেকে 3 ঘন্টা বেশি। তাহলে আগে আমি দেখি যে অনুকূল এবং প্রতিকূল, অনুকূলকে আমরা কী বলি? ডাউন স্ট্রিম, এবং প্রতিকূলকে আমরা বলি আপস্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত আর আপস্ট্রিমের স্পিড কত আগে দেখে নিই। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত হবে কী করে জানবো? না স্পিড অফ ম্যান প্লাস স্পিড অফ স্ট্রিম, এর জন্য যোগফল। তাহলে 8 প্লাস 3 কত? 11। আর আপস্ট্রিমের স্পিড কী পাবো? প্রতিকূলের স্পিড কী পাবো? এদের ডিফারেন্স। তাহলে 8 মাইনাস 3 কত? 5 বিয়োগফল। তাহলে এই হচ্ছে ডাউন স্ট্রিমের আপস্ট্রিমের কী রেশিও পেলাম? স্পিড রেশিও পেলাম। তাহলে আমরা জানি যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে স্পিড রেশিওকে উল্টে দিলে, তাই তো, মানে এ বাই বি যদি স্পিড রেশিও হয় তাহলে বি বাই এ হবে হচ্ছে টাইম রেশিও, যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে। যদি ডিস্টেন্স কী থাকে? না কনস্ট্যান্ট থাকে। তাহলে টাইম রেশিও কী হবে? টাইম রেশিও হবে 5:11। ইস নট ইট বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 11:5 আর 5:11 গল্প মিটে গেল। এবার দেখো এখানে বলা ছিল কি সময়ের ডিফারেন্স কত? 3 ঘন্টা। তাহলে 5 আর 11-র মধ্যে ডিফারেন্স কত? 6। আর 6-এর ভ্যালু বলা হয়েছে কত? 3, মানে হাফ। তাহলে 5কে হাফ করলে কত পাবো? না 5কে হাফ করলে কত পাবো? না 2.5। আর 11কে হাফ করলে পাবো 5.5। তাহলে 5 আর 11-র ইন্ডিভিজুয়াল ভ্যালু পেয়ে গেলাম, মানে টাইম ডাউন স্ট্রিমে কত টাইম লাগে, আপ স্ট্রিমে কত টাইম লাগে আমি পেয়ে গেলাম। আমাকে নির্ণয় করতে হবে দূরত্ব, ডিস্টেন্স নির্ণয় করতে হবে। আর আমরা সবসময় জানি যে ডিস্টেন্স আমরা কী করে পাই? না স্পিড ইন্টু টাইম করে। ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 11 আর ডাউন স্ট্রিমের টাইম হচ্ছে 5। তাহলে 11×5 কত? 55। 11×5 কত? 55। তাহলে 55 ইউনিটই হচ্ছে আমার ডিস্টেন্স। 55 ইউনিট হচ্ছে ডিস্টেন্স। তাহলে 6-এর ভ্যালু যদি 3 হয় তাহলে 55 ভ্যালু কত হবে? হাফ করে পেয়েছি, তাহলে এখানেও হাফ করে দেবো। 55 হাফ করলে পাবো 27.5। অপশান ডি হবে প্রশ্নের সঠিক আনসার। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এই ধরনের প্রশ্নের সলিউশন দেখতে তোমাদের যেটা করতে হবে না, আজকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা এক্ষুনি প্রেস করতে হবে। ঠিক আছে, খুব কম জায়গায় তোমরা এই ধরনের সলিউশন দেখতে পাবে। তো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট দিন আরও 20টি প্রশ্ন, অসাধারণ প্রশ্নের সলিউশন দেখবো। টাটা। আর অবশ্যই হ্যাঁ, 100টা প্রশ্ন আমি অলরেডি তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি পিডিএফ, সেখান থেকে ডাউনলোড করো প্রথম 100টা প্রশ্নের সমাধান। তো প্রত্যেক 100টা প্রশ্নের সমাধান হওয়ার পর আমি তার পিডিএফ সাবমিট করে দেবো টেলিগ্রামে। তো তোমরা সেখান থেকে কী করবে না, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিজেরা ঘরে প্র্যাকটিস করতে পারবে এবং তারপরে আবার সলিউশন দেখতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।